কয়েকটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো, প্লাস হচ্ছে আপনাদের প্রজেক্ট নিয়ে একটু ডিসকাস করি। প্রজেক্টের জন্য হচ্ছে ডেডলাইন দেওয়া হয়েছে কবে? অ্যাবস্ট্রাক্ট সাবমিশনে 30 তারিখে। ওকে, যারা হচ্ছে বুঝতে পারছেন না যে কি টাইপের প্রজেক্টে নিয়ে আমরা কাজ করব তাদের সম্পর্কে একটু বলি। আমাদের মেইনলি হচ্ছে এই কোর্সে কি কি পড়ানো হলো, ট্রান্সফরমার, সামনের দিকে আপনারা করবেন হচ্ছে মোটর, এসব নিয়ে, রাইট? তো যখন প্রজেক্টের টপিকটা সিলেক্ট করবেন আপনারা আরডিনো বেসড প্রজেক্ট করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যাতে টাইটেলটা একদম স্ট্রেট ফরওয়ার্ড আপনার হচ্ছে মানে নর্মাল প্রজেক্টের মতো না শোনা। যেমন একটা বলতেছে ফায়ার ফাইটিং রোবট, তো ফায়ার ফাইটিং রোবট হলে যে প্রবলেমটা হবে, এখানে লজিক বলতে পারেন যে মোটর তো আছে, কিন্তু আমরা যখন রোবট চেসিসটা ইউজ করি বাই ডিফল্ট হচ্ছে আপনার সবগুলোতেই মোটর থাকে। তো আমরা ওই দিকে না যে একটু যদি ইউনিক টাইপের কোনো কিছু চিন্তা করতে পারি ওইটা হয়তো ভালো হবে আপনাদের জন্য। যেমন হচ্ছে আপনারা যদি একটু সার্চ করে দেখেন যে আরডিনো বেসড প্রজেক্ট উইথ ট্রান্সফরমার অর মোটর, এই টাইপের কিছু হচ্ছে সার্চ দিলে দেখবেন অনেকগুলো লিস্ট আসে। ঠিক আছে, আমি কয়েকজনকে মনে হয় এটা দেখিয়েছিলাম, তাই না? তো ওগুলো আপনারা চুজ করতে পারেন, একদম বেসিক লেভেলের গুলো নেবেন না, মোটামুটি একটু মিড লেভেল যেগুলো আছে সেগুলোকে আপনারা নিয়ে কাজ করা স্টার্ট করেন। আর ফায়ার ফাইটিং এর ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে অনেক সময় লাস্ট মোমেন্টে ঠিকভাবে কাজ করে না। ঠিক আছে, ওগুলোর দিকে আপাতত যাওয়ার দরকার নেই, কারণ এই ধরনের প্রজেক্ট অনেকেই করেছে। আচ্ছা, এখানে দেখেন যেমন ইউজিং আ পটেনশিয়াল ট্রান্সফর্মার উইথ আরডিনো অর পাওয়ারিং এন আরডিনো উইথ আ ওয়াল ট্রান্সফর্মার। সো এই কাজগুলো আপনারা নিয়ে একটু দেখে করতে পারেন। ঠিক আছে, তারপরে দেখেন ট্রান্সফর্মার ওয়্যারলেস মনিটরিং সিস্টেম ইউজিং আরডিনো। সো এখানে নট নেসেসারি আপনার আরডিনো উনো ইউজ করা লাগবে, আপনারা আরডিনো ন্যানো বা মেগা যে কোনোটাকেই ব্যবহার করতে পারেন। আমি এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আর আরেকটা জিনিস, আপনাদের যদি ট্রান্সফরমার নিয়ে কাজ না করে মোটর নিয়ে কাজ করতে ইচ্ছা করে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এরকম ভাবে মোটর দিয়ে সার্চ করে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো পাবেন। যেমন হচ্ছে ডিসি মোটর উইথ আরডিনো, কন্ট্রোলার ডিসি মোটর উইথ আরডিনো। সো এখান থেকে আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, কিছু কিছু আছে সিম্পল প্রজেক্ট, একদম জাস্ট আপনার সার্ভো মোটর কিংবা হচ্ছে ডিসি মোটরটাকে কিভাবে কাজ করানো যায় কোডিং বোঝানোর জন্য ছোট ছোট কিছু প্রজেক্ট করা আছে, ওগুলোকে নেবেন না। একটু অ্যাডভান্স লেভেল লিখে সার্চ করবেন বা ফাইনাল ইয়ার প্রজেক্ট এরকম ধরনের টাইটেলগুলো দিবেন, তাহলে হচ্ছে মোরলেস বেশ সুন্দর সুন্দর কাজগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো যাদের গ্রুপ ফরমেশনের প্রবলেম আছে তারা একটু কাইন্ডলি আমার সাথে আজকের মধ্যেই ডিসকাস করবেন। আর হাইয়েস্ট হচ্ছে আপনারা 3 জন মেম্বার রাখতে পারবেন, আর যদি কেউ গ্রুপ করতে না পারে সেক্ষেত্রে সিঙ্গেলও প্রজেক্ট করা যাবে। বুঝতে পেরেছেন? তো এরকম না যে আমার 3 জন হইতেই হবে, 3 জন অনেকের নাও হতে পারে, যদি না হয় তাহলে হচ্ছে আপনারা ইন্ডিভিজুয়ালি প্রজেক্টটাকে করতে পারবেন। আচ্ছা, তো আজকে আমরা একটু হচ্ছে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে আপনাদের সোফার যা যা টপিক কভার করা হয়েছে ওইখান থেকে কোয়েশ্চেন প্যাটার্নটা কি ধরনের হতে পারে, দেন হচ্ছে আমরা এই যে ট্রান্সফরমারের কি কি পার্টস থাকে এগুলো নিয়ে একদিন ক্লাসে মনে হয় অল্প আলোচনা করা শুরু করেছিলাম, দেন টাইমের কারণে আর শেষ করতে পারি নাই। যেমন হচ্ছে আপনাদের কোর, উইন্ডিং, দেন হলো আমাদের ইয়া থাকে জ্যাক চেঞ্জার, অনেক কিছু থাকে, ব্রিদার। সো এইগুলো পরীক্ষায় হচ্ছে আপনাদের দুই ভাবে কোয়েশ্চেন আসতে পারে। একটা আমরা স্পেসিফিক ভাবে কোনো একটা বা দুইটা পয়েন্টের নাম মেনশন করে এক্সপ্লেইন করতে বলতে পারি, অথবা ইন জেনারেল সবগুলোকেই হচ্ছে এক্সপ্লেইন করতে বলা থাকতে পারে। ঠিক আছে, তো এখন যদি আপনাদেরকে আমি রাইট ডাউন দ্য ডিফারেন্ট পার্টস অফ ট্রান্সফরমার এন্ড এক্সপ্লেইন ব্রিফলি বলি, দ্যাট মিন্স হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা পার্টস নিয়ে এক্সপ্লেইন করতে হবে, রাইট? সো এখন এতগুলোকে আপনি যদি একদম টু দা পয়েন্টে এক্সপ্লেইন করতে যান পরীক্ষার সময় পাবেন? সময় পাওয়ার সম্ভাবনা খুবই কম, কিংবা পাইলেও একটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবেন, বাকিগুলো হচ্ছে অ্যান্সার করা পসিবল হবে না। সো এইগুলো তখন আপনাদেরকে একটু বুদ্ধি করে নিজেদের মতো ছোট করে লিখতে হবে। যেমন আমার মেইন যে কথাগুলো আমি ক্লাসে যে লাইনগুলোকে হাইলাইট করেছিলাম ওগুলোকে আপনারা জাস্ট লিখবেন। আর আননেসেসারি যে আননেসেসারি বলতে যেটা বোঝাচ্ছি যে একটু লেস ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে ওগুলোকে একটু কাইন্ডলি স্কিপ করবেন। আর যদি আমি স্পেসিফিক ভাবে বলে দেই, তাহলে আমি ইনসুলেশনের কথা বললাম কিংবা টার্মিনালস এন্ড বুশিং এর কথা বললাম, তো তখন তো ওগুলোকে আপনারা একদম ডিটেইলসে যা যা আছে পারলে ডায়াগ্রাম সহ ড্র করে লিখে দিবেন। ঠিক আছে, আচ্ছা, তো এদিকেও আমি আসবো, তার আগে একটা ভিডিও দেখেন। লাস্টের দিন মনে হয় এই ভিডিওটাকে আমি অন করেছিলাম বাট শেষ করতে পারি নাই।
Electricity is generated at power plants, using a variety of energy sources including fossil fuels like coal and natural gas, nuclear power, hydroelectric dams, wind turbines, solar panels, and geothermal sources. However, this electricity is typically produced at high voltages, which are not suitable for direct use in our homes or offices. To make this electricity usable for consumers, step-down or distribution transformers are employed. These transformers play a crucial role in reducing the voltage of electricity from the high levels generated to lower voltages that are safe and practical for everyday use. এখান থেকে যে why distribution transformers are used এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু শর্ট হিসেবে আসতে পারে, ঠিক আছে? সো একটু মাথায় রাখার ট্রাই করবেন, হুবহু লাইনগুলো কোথা থেকে লিখবেন না, জাস্ট কনসেপ্ট বুঝে নিজের মতো করে এক্সপ্লেইন করবেন। This video demonstrates a distribution transformer, its structure, and the operation of a distribution transformer. This is a pole-mounted transformer. Sometimes you see it on the ground also, which is commonly referred to as a pad-mounted transformer. There are two types of transformer based on phases: single-phase transformer and three-phase transformer. This is a pole-mounted distribution transformer that plays a vital role in electrical power distribution by transforming high voltage levels to low voltage levels. Here, high voltages, such as 11 kilovolts, are converted to lower and safer levels, typically ranging from 230 V to 400 volts, suitable for use in households and industries. Let's see the structure. These are the 11 kV volts of wire. This high voltage transmission lines are transmitted over long distances, supported by towers or poles. The V-shaped crossarm is the horizontal structure attached to the pole that supports the electrical insulator and conductor. These are 5 kilonewtons pin insulator. At first, the 11 kilovolts wires are linked to the AB switch, and a separate connection is established with the lightning arrestor. These lightning arresters are like shields for transformers, keeping them safe. লাইটিং অ্যারেস্টারের কাজ যদি আসে তাহলে আপাতত এখানে যে শর্ট ভাবে বলা আছে যেটা শিল্ড হিসেবে কাজ করে, এই কনসেপ্টগুলো অ্যাটলিস্ট একটু মাথায় রাখবেন। কারণ আপনাদের এই যে অনেক সময় ভাইভাতে হচ্ছে জব ইন্টারভিউগুলোতে করোনা এফেক্ট, দেন এই যে লাইটিং অ্যারেস্টার বা কাজ রিলে এগুলো সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন করা হয়। ওকে, সো ওইখানে আপনাকে কেউ এই ট্রান্সফরমারের উইন্ডিং কিভাবে করা থাকে, প্রাইমারি উপরে সেকেন্ডারি কিভাবে পেঁচানো থাকে, এইসব কোয়েশ্চেন কেউ করবেন না, ঠিক আছে? সো একটু যেগুলো হচ্ছে আমাদের মানে মানুষ কম পড়ালেখা করে ওই সব দিক থেকে কোয়েশ্চেনগুলো মেইনলি করা হয়। Lightning strikes by guiding the lightning's energy away. The AB switch, or air brake switch, is typically installed outdoors for isolation. This switch is commonly found in distribution networks. AB switch যেটা হচ্ছে এটা আইসোলেশনের জন্য ইউজ করা হয়, ডিস্ট্রিবিউশন যে নেটওয়ার্ক সেখানে AB সুইচটাকে আমরা ইউজ করি। এই পয়েন্টগুলো একটু কাইন্ডলি সবাই নোট করে রাখবেন। লাইটিং অ্যারেস্টার সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, মানে যে AB সুইচটাকে কেন ইউজ করা হয়। কারণ হচ্ছে আপনাদের এই কত ভোল্টেজ লেভেল থেকে কত ভোল্টেজ লেভেল পর্যন্ত যাওয়া হচ্ছে, কেন আমরা হলো হাই ভোল্টেজ ট্রান্সমিট করি, এগুলো সম্পর্কে আশা করি সবারই একটা ক্লিয়ার আইডিয়া এখন আছে, রাইট? তারপর আমরা হাউস হোল্ডে কত ইউজ করি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কত ব্যবহার করা হয়, এগুলো মোরালেস আমরা সবাই জানি। সো এখন এই যে নতুন নতুন টার্ম যেগুলো আসছে ওগুলো একটু নোট করেন। AB সুইচ used to disconnect or isolate sections of the electrical system. Further, the AB switch is connected to the fuse. These are the horn gate fuse. Sometimes you can also see dropped fuse. The high voltage connection is made to the transformer HT bushing. These are the output connections: R, Y, B, and neutral. And the LT output connection goes into the low tension current transformer box. This serves as the LT distribution box, with the output cable being transmitted to the city or village.
Distribution transformer consists of a core, primary winding, secondary winding, and a tank filled with insulating oil. The core and windings are responsible for the voltage. Insulating oil যেটা ওটার মেইন পারপাসটা কি? মানে এমনিতে ট্রান্সফরমার অয়েলটা কেন ব্যবহার করা হয় ডিটেইলসে আমরা পড়া যাচ্ছি এমনি জেনারেল কনসেপ্টটা কুলিং প্রসেসের জন্য ঠিক আছে যদি এক কথায় বলতে চাই তাহলে বেসিক্যালি হচ্ছে কুলিং প্রসেসের জন্য ইউজ করা হয় এছাড়া মানে এছাড়া হচ্ছে আপনার আরো কিছু পারপাসে এটাকে আমরা ব্যবহার করে থাকি ওগুলো ডিটেইলস দেখব এখন যে পার্টসগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে যেমন হচ্ছে আপনার কোর উইন্ডিং তারপর ট্রান্সফরমার অয়েল কনজারভেটর সবগুলোই আপনারা হচ্ছে ওয়ান বাই ওয়ান দেখবেন Transformation. And the oil serves as both a coolant and an insulating material. Some distribution transformers may also have tap changers to adjust the output voltage. ট্যাপ চেঞ্জার ওয়ার্ডটা লিখেন ট্যাপ চেঞ্জারটা হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজ যেটা আছে ওটা চেঞ্জ করার জন্য মেবি হলো ট্যাপ চেঞ্জ করলে আপনার যে নাম্বার অফ টার্নস আছে ওগুলোকেও আমরা চেঞ্জ করতে পারি ঠিক আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু পরে আমি ডিটেইলসে দেখাবো আচ্ছা ওয়ান বাই ওয়ান দেখানো স্টার্ট করি ট্রান্সফরমার কোড সম্পর্কে আশা করি আর কোনো মানে কনফিউশন নাই রাইট লাস্ট দিন কিন্তু আমরা এটা অনেকবার পড়েছিলাম মনে আছে সবার তাহলে আমি একটু জাস্ট রিভিউ করে দেই the core provides a low reluctance path for electromagnetic flux and supports the primary and secondary windings. It is made by stacking thin sheets of high grade grain oriented steel which are separated by thin insulating materials. So আপনাদেরকে বলা হয়েছিল এই যেখানে low reluctance path then হচ্ছে stacking thin sheets of high grade grain oriented steel separated by thin insulating material এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখার জন্য আর হলো এই লাস্টের দিকে যে এডি কারেন্ট রিডিউসের ব্যাপারটা আছে ওগুলো আমরা ডিটেইলস অন্য থিওরিতেও করব এজন্য আপাতত এগুলো একটু জাস্ট কনসেপ্ট আকারে মাথায় রাখবেন আর উইন্ডিং এর ক্ষেত্রে কি বলা হয়েছিল তারপর এর স্ট্রাকচারটা কেন এরকম করা হয় এগুলো বলেছিলাম মনে আছে তো সব আর উইন্ডিং এর ক্ষেত্রে আমাদের দুই ধরনের আছে একটা হচ্ছে হাই ভোল্টেজ উইন্ডিং আর একটা হলো লো ভোল্টেজ So transformer carries two sets of winding per phase, primary winding and secondary winding. This winding consists of several turns of copper or aluminum conductors. Can copper or aluminum use করা হয় সবার খেয়াল আছে তো? কেন? Because of their high conductivity, right? Insulated from each other at the transformer core, the type and arrangement of winding used for transformers depend upon the current rating, short circuit strain, temperature rise, impedance and surge voltage. So এইগুলো আমি আর রিপিট করছি না এটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে কেন কোন উইন্ডিংটা বাইরে থাকে কোনটা লো ভোল্টেজ কোনটা থিনার সবকিছুই আলোচনা করেছিলাম তো ওগুলো একবার একটু মানে রিকল করার পরে দেখেন দুই টাইপের ছিল একটা হচ্ছে আমাদের কোর টাইপ আর একটা হলো শেল টাইপ ইনসুলেশন সম্পর্কে পড়িয়েছিলাম ইনসুলেশনটা কি আমাদের ট্রান্সফরমারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ যদি ইনসুলেশন না দেওয়া থাকে তাহলে কি হবে ট্রান্সফরমারে ড্যামেজ হতে পারে রাইট So insulation is the most important part of transformers. Insulation failures can cause the most severe damage to transformers. So আপনি যদি ঠিকভাবে এটাকে ইনসুলেশন না করেন তাহলে হচ্ছে এখানে ট্রান্সফরমারে অনেক সিভিয়ার ড্যামেজ হতে পারে Insulation is required between the winding and the core, between windings, between each turn of the winding and between all current carrying parts at the tank. আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলেন মনে আছে এখানে যে প্রত্যেকটা পার্টে কিন্তু ওরা ইনসুলেশন টার্মটাকে ইউজ করছিল কারণ ইনসুলেশন যদি আপনার ঠিকভাবে করা না থাকে আর ইনসুলেশন ফেলিয়ার হয় সেক্ষেত্রে ট্রান্সফরমারটা আপনার হচ্ছে নষ্ট হয়ে যাবে তো আমাদের টার্গেট কি থাকবে এটাকে প্রোটেক্ট করা রাইট সো কোথায় কোথায় করতে হবে ইনসুলেশন ইজ রিকোয়ার্ড এই পয়েন্টটা একটু নোট করেন ইনসুলেশন ইজ রিকোয়ার্ড বিটুইন দ্য উইন্ডিংস অ্যান্ড দ্য কোর between windings, between each turn of the winding and between all current carrying parts and the tank. আর বাকি যেসব কথাবার্তা লেখা আছে এগুলো অলরেডি আপনারা জানেন যে insulators should have high dielectric strength, good mechanical properties, high temperature, withstand ability. So ওগুলো নোট করতে হবে না আরেকটা লাইন একটু লিখে রাখবেন the core, winding and insulation are the most basic parts of a transformer and present in all types সব টাইপস এর ট্রান্সফরমারের ক্ষেত্রে এই তিনটা আপনার থাকবে
একটা হচ্ছে কোর, উইন্ডিং, ইনসুলেশন। যদি আপনাকে ট্রান্সফরমারের শুধু আমি স্পেসিফিক ভাবে বেসিক পার্টস সম্পর্কে লিখতে বলি তাহলে হচ্ছে আপনার এই তিনটা লিখলেই হবে, কোর, উইন্ডিং, ইনসুলেশন। যদি হচ্ছে ডিফারেন্ট পার্টস সম্পর্কে লিখতে বলা হয় কোশ্চেন বুঝে অ্যানসার করবেন, ডিফারেন্ট পার্টস বললে সবগুলো, আর স্পেসিফিক যদি আমি কোনো টার্ম মেনশন করে দেই তাহলে তো ওইটাই লিখবেন। কোশ্চেন প্যাটার্নটা কি বুঝতে পারলেন? এখান থেকে কিন্তু একই জিনিস তিন ভাবে করা যায়। যদি আমি মোস্ট বেসিক পার্টস বলি তাহলে এক্সট্রা লিখলে নাম্বার কাটা যাবে। যদি হচ্ছে রাইট ডাউন দ্য ডিফারেন্ট পার্টস বলা থাকে তাহলে শুধু এই তিনটা লিখলেও মার্কস কম পাবেন, আর স্পেসিফিক করে দিলে তো এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট বলে কি? মোস্ট বেসিক পার্টস। যদি আপনার হচ্ছে মানে মোস্ট বেসিক পার্টস বলা থাকে তাহলে হচ্ছে শুধু কোর, উইন্ডিং এন্ড ইনসুলেশন এই তিনটা এক্সপ্লেইন করবেন। যদি রাইট ডাউন ডিফারেন্ট পার্টস বলা থাকে তাহলে সবই লিখতে হবে, আর যদি স্পেসিফিক কোনো দুই তিনটা পার্টস এর নাম আমি মেনশন করে দিই তখন তো শুধু ওগুলাই লিখবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে ট্যাঙ্ক। ট্যাঙ্ক সম্পর্কে কি আর বলার কিছু আছে? ট্যাঙ্কটাকে আমাদের ট্রান্সফরমারের একটা মানে পার্ট হিসেবে ইউজ করা হয়। এটার দুইটা পারপাস থাকে। কি কি পারপাস? একটা হলো সেটা আমাদের ধরেন কোনো একটা আউটসাইডের শেল টাইপ ক্রিয়েট করা থাকে কেন, প্রোটেকশনের জন্য, যাতে ও বাইরের থেকে কোনো কিছু এসে এটাকে নষ্ট করতে না পারে। তাহলে প্রোটেক্টস দ্য কোর এন্ড দ্য উইন্ডিংস ফ্রম দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, serves as a container for oil and support for all other transformer accessories. সো এটাকে আমরা হচ্ছে একটা এক্সটার্নাল এনভায়রনমেন্টের প্রোটেকশন হিসেবে ইউজ করি, প্লাস হলো অন্যান্য যত কিছু আছে সবকিছুকে একটার মধ্যে রাখা থাকে। যেমন হচ্ছে আপনার যে অয়েল কন্টেইনার, তারপরে আদার্স যত ইকুইপমেন্ট আছে ট্রান্সফরমারের সবকিছু এর মধ্যে রাখা থাকে। আচ্ছা বলেন তো কারো আইডিয়া আছে এটার ওয়েট কতটুকু হতে পারে? ট্রান্সফরমার গুলোকে অনেকেই দেখেছিল, রাস্তাঘাটে আসা যাওয়ার সময় সবাই দেখেছেন, তো মানে কতটুকু হইতে পারে? এমনি নরমালি কি এটা ক্যারি করা পসিবল? নরমালি কখনোই এটা ক্যারি করা পসিবল না। তাহলে এটাকে কি করতে হবে? আমাদের লিফটিং হুকের মাধ্যমে জিনিসটাকে হচ্ছে ওঠানো নামানো করা হয়। সো দে আর প্রোভাইডেড উইথ লিফটিং হুকস এন্ড পুলিং টিউবস। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে। ইন অর্ডার টু রিডিউস ওয়েট এন্ড স্প্রে লসেস, অ্যালুমিনিয়াম শীটস আর অলসো ইউজড ইনস্টেড অফ স্টিল প্লেটস। হাউএভার অ্যালুমিনিয়াম ট্যাঙ্কস আর কস্টলিয়ার দেন স্টিল ওয়ান্স। তো এখানে হচ্ছে আমরা কোনটা ইউজ করি? বেসিক্যালি অ্যালুমিনিয়ামটাকে ব্যবহার করা হয়, কিন্তু অ্যালুমিনিয়াম যেটা আমরা ব্যবহার করি এটা আবার স্টিলের তুলনায় হচ্ছে আপনার একটু কস্টলিয়ার। তো আমরা যখন কোন একটা ডিভাইস মানে কোন একটা কিছু ইকুইপমেন্ট ব্যবহার করতে চাই সেখানে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে কস্ট আর একটা সেফটি। আরো যদি বলতে চান যে আমার একটু কিছু এক্সট্রা চাই সেটা হচ্ছে এফিসিয়েন্সিও কিন্তু আমরা খেয়াল করি। তো এখানে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামটাকে ব্যবহার করলে তখন এটা একটু দাম বেশি পড়ে, মানে কস্টলিয়ার হয়ে যায়, বাট নরমালি ওইটা ইউজ করা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু 3-4টা পার্ট নিয়ে ডিসকাস করলাম, এবার একটা অ্যানিমেটেড ভিডিও দেখাই। A transformer is made of different types of components or parts, and this video explains the internal and external parts of a transformer. A transformer is an electrical device that transfers energy between two or more circuits through electromagnetic induction. Let's familiarize ourselves with circuits and electromagnetism. A circuit is a closed loop or path where electric current flows. This is a simple example of a circuit where current flows from the battery to the resistor, then from the resistor to the LED, and finally back from the LED to the battery. An electromagnet is a type of magnet in which the magnetic field is produced by an electric current. Unlike permanent magnets, which have a constant magnetic field. But electromagnets can be turned on and off by controlling the flow of electric current. A transformer comprises various types of parts that help during its operation. Inside the transformer, the core, primary winding, and secondary winding are the main parts.
আচ্ছা The core, typically made of laminated iron or other magnetic materials, আমরা নরমালি যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করি সেক্ষেত্রে হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং একদিকে দেখানো থাকে সেকেন্ডারিটা আরেকদিকে দেখানো থাকে রাইট কিন্তু নরমালি হচ্ছে এটার যে কনস্ট্রাকশন পার্টে কি হয় একটার উপরে আরেকটা থাকে রাইট ফার্স্ট হচ্ছে আমাদের প্রাইমারি ওয়াইন্ডিং পেছানো থাকে তার উপরে হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং পেছানো থাকে সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন winding are the main parts. The core, typically made of laminated iron or other magnetic materials, provides a path for the magnetic flux generated. আচ্ছা আমি লাস্ট ক্লাসে আরেকটা কোশ্চেন করেছিলাম যে স্ট্রাকচারটা হচ্ছে আপনার এরকম যে ভি শেপ থাকে কেন এই ভিডিওতে কি দূর থেকে দেখা যাচ্ছে দেখেন এগুলো সবই কিন্তু আমাদের ভি শেপ যখন হচ্ছে এটাকে একসাথে করে একটা বান্ডেল মতো করা থাকে তখন হচ্ছে এগুলোর মধ্যে যে লসটা অনেক কম থাকে আপনি যদি নরমাল ওয়েতে কাজ করতেন তাহলে এখানে কি গ্যাপটা অনেক বেড়ে যেত না সো এখানে এডি কারেন্ট লস বা বিভিন্ন ধরনের যে লসগুলো আছে লসগুলো বেশি হয় তো এই কনসেপ্টটা একটু খেয়াল রাখবেন দিয়ে দেখেন এর সাথে রিলেট করে যে আমরা যখনই এই প্যাটার্নে কাটছি তখন এই যে বান্ডেল করলে দেখবেন সব একসাথে স্ট্যাক হয়ে থাকে The magnetic flux generated by the transformer's windings. Primary winding. The primary winding, a coil of wire connected to the input voltage source, produces a changing magnetic field in response to alternating current, AC. Secondary winding. Another coil of wire, the secondary winding, is connected to the load. The changing magnetic field induced by the primary winding generates a voltage in the secondary winding, facilitating the transfer of electrical energy to the load. Insulating materials, such as paper, oil, or solid insulation, prevent electrical breakdown between the windings and the core, ensuring the safety and integrity of the transformer. All these components are ইনসুলেশনের কনসেপ্টটা সবার এখন ক্লিয়ার তাহলে কি বি শেপে স্কোর কি লস না হয় কোনটা আসলে না বি শেপে হ্যাঁ। integrity of the transformer. All these components are housed inside the tank by the frame. Before being placed inside the tank, all these components are fitted with the tank cover. The transformer tank acts like a strong shield, keeping the important parts safe inside. Bushings are insulating devices that allow electrical connections into and out of the transformer. They provide a sealed passage for conductors while maintaining insulation. আচ্ছা বুশিং পার্টটা আপনাদেরকে এখান থেকে একবার একটু দেখাই সো টার্মিনালস এন্ড বুশিং এ কি বলা আছে যে ফর কানেক্টিং ইনকামিং এন্ড আউটকামিং কেবলস terminals are present in transformer they are mounted upon the bushings and is connected to the ends of the winding so একটু আগে আপনাদেরকে কি বুশিং এর এটা দেখাচ্ছিল না কিভাবে কানেক্টেড ছিল এই জিনিসটা একবার দেখেন Bushings are insulating devices that allow electrical connections into and out of the transformer. They provide a sealed passage for conductors while maintaining insulation. তাহলে এই কথাটাই হচ্ছে জাস্ট এখানে লেখা আছে যে for connecting incoming and outgoing cables terminals are present in transformer they are mounted upon the bushing and is connected to ends of to the windings our bushings are insulators that forms a barrier between the terminals and the tank এই লাইনটা সবাই একটু কাইন্ডলি নোট করেন বুশিং কোনটা বুঝতে পেরেছেন তো ট্রান্সফরমারের উপরে যে এইগুলোকে আমরা বলি হচ্ছে বুশিং তাহলে বুশিং আর ইনসুলেটরস দ্যাট ফর্মস আ ব্যারিয়ার বিটুইন দ্য টার্মিনালস এন্ড দ্য ট্যাঙ্ক they are mounted over the transformer tanks they serve as a safe passage for the conductors connecting terminals to the winding আলিফ কি অসুস্থ কি হয়েছে ওই ভিডিওটার সাথে সবাই একটু কাইন্ডলি রিলেট করার ট্রাই করেন আপনাদের পরীক্ষার জন্য মনে রাখাটা ইজি হবে তাহলে এটা ইনসুলেটর দ্যাট ফর্মস দ্য ব্যারিয়ার বিটুইন দ্য টার্মিনালস এন্ড দ্য ট্যাঙ্ক ট্যাঙ্ক আর টার্মিনালের মধ্যে কি আমাদের এটা থাকে না বুশিংটা রাখা থাকে
তাহলে bushings are insulators that forms a barrier between the terminals and the tank. They are mounted over the transformer tank. So যে প্রথমে কি করা হলো, সব জিনিসগুলোকে সাজানোর পরে ট্রান্সফরমার ট্যাঙ্কটাকে দেখানো হয়েছে, রাইট? ট্রান্সফরমার ট্যাঙ্কের উপরে হচ্ছে বুশিংগুলো কানেক্টেড থাকে. So they are mounted over the transformer tanks. They serve as a safe passage for the conductors connecting terminals to the wheelings. So আশা করি এবার সবার একটু মাথায় থাকবে, আর যারা ভুলে যাওয়ার চান্স আছে তারা এই ভিডিওর সাথে রিলেট করে করে পড়বেন কয়েকবার. Transformers generate heat during operation. That's why cooling system. এবার হচ্ছে আপনার এই যে ট্রান্সফরমার অয়েল কেন ইউজ করা হয় ওই জিনিসটা দেখানো হবে, খুব কেয়ারফুলি সবাই খেয়াল করবেন. আর ট্রান্সফরমার অয়েল কেন কোন পরিমাণ পর্যন্ত লেভেল পর্যন্ত ফিল করা থাকে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট. Heat during operation. That's why cooling systems prevent overheating and ensure proper functionality. Transformer oil, also known as insulating oil or mineral oil, is commonly used as a cooling medium in transformers. This type of cooling system is known as oil cooling. Conservator tank. A conservator tank is an integral part of an oil-filled transformer and provides space for the expansion and contraction of the transformer oil. As it heats up during operation or cools down during the periods of low or no load. Breather. Inside the conservator tank, a space is filled with air. A device called a breather is installed on the tank, breather তারপর কনজারভেটর ট্যাঙ্ক এগুলো আবার আমি ভিডিওতে দেখাবো, তার আগে এখানে কয়েকটা করে নিই. So transformer oil টা কি হবে? In oil immersed transformers, transformer oil provides added insulation between the conducting parts, better heat dissipation and fall detection feature. So আমাদের এখানে তিনটা কাজে হচ্ছে ট্রান্সফরমার অয়েলটা ইউজ করা হয়, মেইনলি হচ্ছে কুলিং পারপাসের জন্য, ঠিক আছে? In all oil immersed transformer oil provides added insulation between the conducting parts, better heat dissipation and fall detection feature. এই কয়েকটা জিনিস একটু লিখে রাখেন. আর লাস্ট লাইনে দেখেন একটা ট্রান্সফরমার অয়েল হ্যাজ আ ফ্ল্যাশ পয়েন্ট অফ 310 ডিগ্রিজ দেওয়া আছে, এটা একটু নোট করেন. কোনটা ইউজ করা হয়? হাইড্রোকার্বন মিনারেল অয়েল ইজ ইউজড অ্যাজ ট্রান্সফরমার অয়েল. আর ইট ইজ কম্পোজড অফ কি মানে আপনার প্যারাফিন, তারপরে আরো অলিফেন এগুলো আছে, তো একটু নামগুলো পারলে বলে রাখবেন. ঠিক আছে, এখন আসি হচ্ছে অয়েল কনজারভেটর. অয়েল কনজারভেটর কোনটা দেখিয়েছিল ভিডিওতে? এই যে এটা, রাইট? সো এই পার্টটাকে আমরা কি বলছি? অয়েল কনজারভেটর বলা হয়. এখানে কি হচ্ছে? দ্য অয়েল কনজারভেটর ইজ মুভড অন দ্য টপ অফ দ্য ট্রান্সফরমার্স and is located well above the tank and bushing. Normally rubber bladder is present in some oil conservator. Main important কথাটা এখন থেকে শুরু হবে. The transformer oil expands and contracts with an increase and decrease in temperature. আচ্ছা, যখন টেম্পারেচারটা হচ্ছে বাড়ে বা কমে ওইটার উপরে বেস করে কি আমাদের অয়েল যেটা আছে ওটা এক্সপ্যান্ড করে বা কন্ট্রাক্ট হয় না? আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, অয়েল কনজারভেটর যেটা এটা কিন্তু একদম ফুল ট্যাঙ্ক আপনার লোডেড থাকে না, কিছুটা কম ছিল, ঠিক না? কেন এটা কিছুটা কম রাখা হয়? কারণ হচ্ছে আপনার যদি অ্যাডিকুয়েট স্পেস না থাকে তাহলে যে যখন অয়েল লেভেলটা চেঞ্জ হচ্ছে তখন আপনার যদি মানে বেশি হয়ে যায় উপর দিয়ে বের হয়ে যাবে না অয়েলগুলো. সো আমাদেরকে কি করতে হবে? একটা সার্টেন লেভেল পর্যন্ত হচ্ছে ওইটাকে রাখতে হয়. তো এখান থেকে একটু কাইন্ডলি দু একটা লাইন নোট করে রাখেন. দ্য ট্রান্সফরমার অয়েল এক্সপ্যান্ডস অ্যান্ড কন্ট্রাক্টস উইথ অ্যান ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন টেম্পারেচার. The oil conservator provides adequate space for oil expansion. So আপনার ওর ভিতরে হচ্ছে oil expansion এর জন্য adequate space থাকতে হবে, ঠিক আছে? আমি চাইলাম আর পুরোটাকে ফিল আপ করে দিলাম তা হবে না. It is connected to the main tank through a pipe. A level indicator is fitted to the conservator to indicate the oil level inside. মানে আপনার ভিতরে ওই অয়েল কনজারভেটরের মধ্যে কতটুকু অয়েল আছে এটা বোঝার জন্য একটা হচ্ছে ইন্ডিকেটর থাকে যেটা ইন্ডিকেট করে যে অয়েল লেভেলটা আমার কোন জায়গাটাতে আছে. ক্লিয়ার? সো সবাইকে যদি মানে আমি কোনো কোয়েশ্চেন করি যে অয়েল কনজারভেটরটা কেন ফুল ট্যাঙ্ক করা থাকে না বা অয়েল কনজারভেটরের ভিতরে কি হয়, তাহলে কি বলতে পারবেন? ইনশাআল্লাহ. তাহলে এবার আমরা একটু দেখি. আচ্ছা, ব্রিদারটা তো মনে হয় পড়ানো হবে না.
Breather is present in all oil immersed transformer that have a conservator tank. It is necessary to keep the oil free from moisture. আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করে দেখেন আমাদের এয়ারে কি ময়েশ্চার থাকবে না তো এখন ওই ময়েশ্চার যদি হচ্ছে আমার অয়েলের সাথে মিক্সড আপ হয়ে যায় তাহলে ওর যে অ্যাকচুয়াল প্রপার্টিজ এই প্রপার্টিজ গুলো কি থাকবে না অবশ্যই হচ্ছে চেঞ্জ হয়ে যাবে সো আমাদেরকে কি করতে হবে ওই অয়েলটাকে ময়েশ্চার ফ্রি রাখতে হবে রাইট সো এখন অয়েলকে ময়েশ্চার ফ্রি তো আপনার কনজারভেটর ট্যাঙ্ক রাখতে পারছেন ওইখানে তো এক্সপানশন বা হচ্ছে যে কন্ট্রাকশন সেই জিনিসগুলো মেইনটেইন করছে তাহলে এইটাকে আমার ময়েশ্চার ফ্রি রাখার জন্য কি কাজ করবে ব্রিদার ওকে তাহলে এটাও একটু কাইন্ডলি সবাই নোট করেন যে it is necessary to keep the oil free from moisture as the temperature variations cause the transformer oil to expand and contract air flows in and out of the conservator tank. The air should be free from moisture. Breather serves this purpose. কোথায় কানেক্টেড আছে এটা আপনারা ছবির সাথে রিলেট করে ইনশাআল্লাহ পরীক্ষায় মনে রাখতে পারবেন আমাদের মেইন পারপাসটা হচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্ট সম্পর্কে একটু স্পেসিফিক ভাবে জানা যে কোনটা অ্যাকচুয়ালি কি কাজ করছে যেমন ব্রিদারটার নাম শুনলে মনে রাখবেন যে একটু মানে এটা আমাদের কি শ্বাস প্রশ্বাস টাইপের না নিঃশ্বাস বেরোবো সো এর সাথে রিলেট করে এয়ারের কনসেপ্টটা মাথায় রাখবেন যে আমরা এয়ার দিয়ে যাতে হচ্ছে অয়েলটাকে মানে অন্য প্রপার্টিজ শো না করতে পারে যার জন্য আমার অয়েলটাকে কি করতে হবে ময়েশ্চার ফ্রি রাখতে হবে আর ময়েশ্চার ফ্রি রাখার জন্য কে কাজ করবে এই কাজটা করা হচ্ছে বেসিক্যালি ব্রিদার ওকে ক্লিয়ার সবার এখন দেখেন ব্রিদারের কানেকশন সম্পর্কে বলা আছে যে ব্রিদার is attached to the edge of the air pipe such that the air enters and exits the conservator through it. The silica gel present in the breathers remove moisture from air and delivers moisture-free air to the conservator. So যেগুলো হচ্ছে আপনার এই যে ময়েশ্চার সহ প্রবেশ করে এটাকে আবার রিমুভ করার জন্য কি ইউজ করা হয় সিলিকা জেল থাকে ভিতরে ঠিক আছে সিলিকা জেল কেউ দেখেছেন অনেক সময় যে ছোট ছোট প্যাকেটে করে করে অনেক কিছু মধ্যে দেয়া থাকে না ওগুলাকে বলা হচ্ছে সিলিকা জেলটা কি করে এই যে ব্রিদার যেটা আছে ব্রিদারের এখান থেকে যে ময়েশ্চারগুলো এর সব রিমুভ করে ময়েশ্চার ফ্রি যে এয়ারটা আছে ওই এয়ারটা কোথায় ডেলিভার করে কনজারভেটরে So the silica gel present in the breathers remove moisture from the air and delivers moisture-free air to the conservator. বুঝতে পেরেছেন সবাই? আমরা ভিডিওটা একটু সামনে থেকে আরেকবার দেখি। Breather. Inside the conservator tank, a space is filled with air. A device called a breather is installed on the tank, allowing air to enter in it. The breather absorbs moisture and filters out dust, preventing oil contamination. Buchholz relay. In oil-filled transformers, the Buchholz relay is a protective device that detects internal faults by monitoring gas levels in the transformer oil. These are radiators used on transformer. এখানে হচ্ছে আমি চাইলে আপনাদেরকে বাকলস রিলে এতটুকুই দেখাই দিতে পারতাম কারণ আপনারা তো নিজেরাও জানেন না মেন মেকানিজম কি বাট অ্যাকচুয়ালি হচ্ছে বাকলস রিলে সম্পর্কে এখানে যতটুকু ইনফরমেশন দিয়েছে এটা কিন্তু সাফিসিয়েন্ট না এটা অনেকগুলো হচ্ছে আপনার মানে বেশ ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিসের সাথে কানেক্টেড আছে যেমন ফার্স্ট অফ অল আমাদের এখানে যে প্রথম লাইনটা লেখা আছে সবাই একটু পড়ে দেখেন বাকলস রিলে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ অয়েল ইমার্স ট্রান্সফরমার rated over 500 kVA অর্থাৎ হচ্ছে আপনার যে সকল ট্রান্সফরমারগুলো 500 kVA এর উপরে ঠিক আছে সেই সবগুলোতে আমাদের বাকলস রিলেটাকে ইউজ করা হয় এখন এই জায়গাতে অনেকগুলো লাইন লেখা আছে শর্ট সার্কিট অপারিং আন্ডার ট্রান্সফরমার অয়েল জেনারেট হিট টু ডিকম্পোজ দ্য অয়েল আচ্ছা এই লাইনগুলো আমি যদি এরকম ভাবে ডাইরেক্ট রিডিং করতে থাকি আপনাদের মাথায় কিছুই যাবে না সো এখান থেকে কয়েকটা টার্ম প্রথমে আমাদের একটু পিক করতে হবে সেটা হচ্ছে ট্রিপ সার্কিট অ্যালার্ম সার্কিট যেমন হচ্ছে activates the trip and alarm circuit. The trip circuit opens the circuit breaker supplying current to the primary winding and interrupts the current flow. আচ্ছা এই লাইনগুলোকে কেন পিক করতে বললাম তার স্ট্রাকচারটা দেখালে আপনারা বুঝতে পারবেন বাকলস রিলে সেটার স্ট্রাকচারটা মেইনলি এই টাইপের এখানে একটা মার্কিউরি সুইচ থাকে মার্কিউরি সুইচ বেসিক্যালি দুই জায়গায় থাকে একটা হচ্ছে আপারে আর একটা এখানে নিচে ডাউন সাইডে
প্রথমে এই জায়গাটাতে একটা অ্যালার্ম সার্কিট কানেক্টেড থাকে। দেখেন মার্কারি সুইচ যেটা, এটা কি আমাদের একটা ফ্লোটিং কন্ডিশনে আছে না? আর এই পাইপটাকে বা এই যে পাইপ টাইপের দেখা যাচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে হিট পয়েন্ট। এর একটা ফিক্সড থাকে, আরেকটা হলো ফ্লোটিং পয়েন্ট। মানে যখন এর উপর আপনি কোনো একটা কিছু প্রেসার দিবেন বা কোনো একটা কিছু রাখা থাকে, আস্তে আস্তে যদি এটা মুভ করে, তখন এই সাইডের যেটা আছে এই জিনিসটা আপনার ফিক্সড থাকবে, এটা হলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি নিচের দিকে চলে আসবে। আর এইখানেও আরেকটা মার্কারি সুইচ থাকে, ওর সাথে একটা ট্রিপ সার্কিট কানেক্টেড থাকে, ঠিক আছে? আর আমাদের এখানে কনজারভেটর আর মেইন ট্যাগটা। তো এর যে স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট আপনাদের বোথ ফর এক্সাম, ভাইভা সবকিছুতেই। আর একটা জিনিস একটু মাথায় রাখবেন, এখানে আমাদের দুই ধরনের কানেকশন থাকে, একটা হলো আপার মার্কারি সুইচ আর একটা হচ্ছে লোয়ার মার্কারি সুইচ। সো আপার মার্কারি সুইচ যেটা, ওইটা কার সাথে কানেক্টেড থাকে? ওইটা কানেক্টেড থাকে হচ্ছে আমাদের অ্যালার্ম সার্কিটের সাথে। আর লোয়ার মার্কারি সুইচ যেটা, লোয়ার মার্কারি সুইচ হচ্ছে কানেক্টেড থাকে আমাদের ট্রিপিং সার্কিটের সাথে। সো এই দুইটা পয়েন্ট একটু সবাই আগে নোট করে নেন। Upper mercury switch is connected to alarm circuit. Lower mercury switch is connected to tripping circuit. আগের থেকেই বলে রাখি, এখন আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা হচ্ছে সোফার আমি যতগুলো অ্যানালাইসিস করেছি এর মধ্যে হলো সবথেকে সুন্দরভাবে এক্সপ্লেইন করা। বাট প্রবলেম হচ্ছে এটা হিন্দিতে টিউটোরিয়ালটা, ঠিক আছে? এটাও মেইন প্রবলেম না। মেইন প্রবলেম হলো এখানে কিছু প্রোনাউন্সিয়েশন একটু ঝামেলা আছে, একটু না বেশ একটু ঝামেলা আছে। তো ওগুলা দিয়ে আমরা কেউ হাসাহাসি না করি বা ওইদিকে আমরা না যাই, আমরা মেইন ফোকাস করবো হচ্ছে ভিডিওটার দিকে। এই যে আমাদের অ্যালার্ম সার্কিট, তারপর হচ্ছে আপার হিট, লোয়ার হিট বা ট্রিপিং সার্কিট, এগুলোর প্রত্যেকটা স্পেসিফিক আমরা কাজ বোঝার ট্রাই করবো। এই যে বললাম যে আপার মার্কারি সুইচ ইজ কানেক্টেড টু অ্যালার্ম সার্কিট, কেন অ্যালার্ম সার্কিটের সাথে আপার মার্কারিটাই কানেক্টেড থাকা লাগলো? তারপর লোয়ার মার্কারি সুইচ ইজ কানেক্টেড টু ট্রিপিং সার্কিট, কেন আমার ট্রিপিং সার্কিটের সাথে লোয়ার মার্কারি সুইচটা কানেক্টেড থাকতে হবে? এই কনসেপ্টগুলো আমরা সবাই একটু বোঝার চেষ্টা করবো। हम जानेंगे कि बुखोज रिले कैसे काम करता है। सबसे पहले हम जान लेते हैं बुखोज रिले आखिर क्या है। আচ্ছা, এটার প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে বাকলস রিলে, ঠিক আছে? আপনারা জাস্ট ভিডিওটা দেখবেন। ये एक प्रोटेक्टिव डिवाइस है जो कि ट्रांसफार्मर में लगाया जाता है ट्रांसफार्मर को प्रोटेक्ट करने के लिए। बुखोज रिले उसी ट्रांसफार्मर में इस्तेमाल किया जाता है जिस ट्रांसफार्मर का रेटिंग 500 kVA। সো আমি একদম শুরুতেই বলে দিয়েছিলাম যে বাকলস রিলে যেটা, এটা আমরা কোথায় ইউজ করি? যেসব ট্রান্সফরমারের রেটিংটা হাই রেটিং থাকে, যেমন হচ্ছে 500 kVA রেটিং এর যেগুলো আছে সেখানে। আর এটা একটা প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে ইউজ করা হয়। और 500 kVA से ज्यादा की रेटिंग होता है उसी में बुखोज रिले का इस्तेमाल किया जाता है। और जिस ट्रांसफार्मर का कूलिंग पर्पस ऑयल की मदद से किया जाता है उसी ट्रांसफार्मर में। আচ্ছা, আরেকটা পয়েন্ট এখানে নোট করতে পারেন, এই কথাটা আমি বলতে ভুলে গেছিলাম। ওই যে অয়েল ইমার্স লেখা থাকছে না, তো মানেটা কি? আমাদের যেসব ট্রান্সফরমারে কুলিং পারপাসে অয়েলটাকে আমরা ইউজ করছি, সেসব ট্রান্সফরমারের রেটিং যদি 500 kVA বা তার বেশি হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে বাকলস রিলে যেটা আছে এটা ইউজ করবো, ঠিক আছে? ট্রান্সফরমার কুলিং মেথড কিন্তু আমাদের অনেক টাইপের হতে পারে। তো আপনাদেরকে ওইগুলো আমি একদিন অল্প একটু মনে হয় দেখিয়েছিলাম না? অয়েল টাইপ আছে, এয়ার টাইপ আছে, আবার দুইটাকে কম্বাইন করে আছে। তো অয়েল টাইপের ক্ষেত্রে আর রেটিংটা 500 kVA এর উপরে, ক্লিয়ার? रिले का इस्तेमाल हम करते हैं। जैसा कि आपको पता है ट्रांसफार्मर के अंदर कोर रहता है और कोर के ऊपर वाइंडिंग रहता है। जैसा कि आप सभी को पता है कि जैसे हम ट्रांसफार्मर में सप्लाई देते हैं तो क्या होता है, इस वाइंडिंग एक फ्लक्स जनरेट होता है, ठीक है? उसी फ्लक्स की वजह से इस कोर के अंदर से एक एडी करंट फ्लो होता है। अब वो एडी करंट क्या करते हैं, ये जो कोर है इस कोर को गर्म करते हैं और कोर को ठंडा रखने के लिए हम ऑयल का इस्तेमाल करते हैं, ठीक है? अब ये कोर क्या करता है, धीरे धीरे ये जो ऑयल है इस ऑयल को गर्म कर देता है, ठीक है? अब जैसे ऑयल गर्म होता है तो क्या होता है, उस ऑयल के अंदर से एक गैस निकलता है। अब गैस हल्का होता है ऑयल के मुकाबले, ठीक है? तो
तो क्या होता है, जो चीज हल्की होती है वो चीज ऊपर चली जाती है। আচ্ছা अब এটা আমরা নরমাল ল অনুসারে যাই না, যে গ্যাসের ক্ষেত্রে যে আপনারা ব্যাপন করেছিলেন না ডিফিউশন, যে যেগুলো হচ্ছে আপনার কম্পারেটিভলি হালকা থাকে ওগুলা কি হয় উপরের দিকে স্প্রেড করে। তাহলে আমরা এই যে এই কিছুক্ষণ আগেও দেখছিলাম যে অয়েলের ক্ষেত্রে যখন হিট হয়, এই যে আমরা এখানে একটা হচ্ছে আপনার এক্সপ্যান্ড কন্ট্রাক্ট এই টাইপের কনসেপ্টগুলো করলাম, যে টেম্পারেচার আমার ইনক্রিজ ডিক্রিজ হতে পারে, মানে হচ্ছে অয়েলটা হিট আপ হয়, রাইট? সো হিট আপ হওয়ার পরে যখনই হচ্ছে আপনার এই ধরনের গ্যাস ফর্ম হলো, গ্যাসটা কি করবে, যেহেতু এটা হালকা ওটা উপরের দিকে ওঠা স্টার্ট করে, धीरे धीरे ऊपर जाना चालू कर देता है। एक टाइम पे ऐसा आता है कि गैस धीरे धीरे इस पाइप की मदद से आपका कॉन्जर्वेटर की तरफ जाने लगता है आपका गैस, ठीक है। बुकोज रिले कनेक्ट रहता है कॉन्जर्वेटर टैंक और हमारे ट्रांसफॉर्मर, ये दोनों का बीच में कनेक्ट रहता है हमारा बुकोज रिले, ठीक है। अब वो गैस धीरे धीरे कॉन्जर्वेटेड टैंक की तरफ बढ़ता है, लेकिन बीच में हमारा बुकोज रिले चला आता है, तो क्या होता है, ये जो गैस है ये गैस बुकोज रिले के ऊपर जाना चालू कर देता है। ऊपर, इसके ऊपर एक पॉइंटर की तरह आपको दिख रहा है, ठीक है। इसके अंदर एक छोटा सा ट्यूब है, देखो ये जो ट्यूब है, इस ट्यूब के अंदर मार्करी रहता है। अब मार्करी करंट को इजीली कंडक्ट करता है, ठीक है। अब इसीलिए इसके अंदर मार्करी भरा जाता है। कैसे काम करता है मार्करी? আচ্ছা তাহলে এখন একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হলো যে মার্কারিটা আমাদের কেন ইউজ করা হয়। মার্কারি সুইচ এই কারণে ব্যবহার করা হয় কারণ এটা হচ্ছে মানে কারেন্টটাকে ঠিকভাবে কন্ডাক্ট করতে পারে, ওকে। সো যখন এরকম ধর আপনাদের গ্যাস উপরের দিকে উঠছে তখন এটার কি একটা চেঞ্জ আসবে না, চেঞ্জটা কিভাবে আসে मैं बताता हूँ। नीचे भी सेम यहाँ पर एक छोटा सा ट्यूब आपको दिख रहा है, ওইটা ठीक है? মার্কারি। इस ट्यूब के अंदर भी मार्करी भरा हुआ है, ठीक है। इसके साथ ऊपर वाले के साथ देखो दो टर्मिनल गया है, ये दोनों टर्मिनल अलार्म सर्किट के साथ कनेक्ट है, और नीचे भी देखो दो टर्मिनल कनेक्ट है, ये दोनों टर्मिनल ट्रिप सर्किट के साथ कनेक्ट है। ट्रिप सर्किट मतलब सर्किट ब्रेकर से कनेक्ट है। कैसे काम करता है बताता हूँ। देख, सबसे पहले गैस क्या होगा, ये जो बुकोज लेके इसके अंदर आएगा, एक टाइम पे ऐसा आएगा कि गैस धीरे धीरे ऊपर जाकर भर जाएगा, ठीक है। अब ऊपर का गैस क्या करेगा, ये जो आपका मूविंग कॉन्टैक्ट है, मतलब ये जो आपका मूविंग प्लेट है, इसे क्या करेगा, पुश करेगा नीचे, ठीक है। अब जैसे ही नीचे पुश करेगा धीरे धीरे ये क्या होगा, नीचे चला आएगा, ठीक है। ये जो आपका प्लेट है ये क्या होगा, नीचे चला आएगा। जैसे ही नीचे चला आएगा ये मार्करी क्या होगा, दोनों टर्मिनल को कनेक्ट करेगा, ठीक है। আচ্ছা বলেন তো মার্কারি যদি হচ্ছে দুই টার্মিনাল কানেক্ট করে দেয় তাহলে কি হবে? কারণ এটা তো খুবই নরমাল না, যে আমাদের যখন গ্যাস হচ্ছে আপনার একদিক থেকে প্রেসার ক্রিয়েট করছে, এটা কি হবে, যখন এটা ফিল আপ হয়ে গেছে আস্তে আস্তে নিচের দিকে আবার প্রেসার ক্রিয়েট করবে। যে আমি একটু আগে বলেছিলাম যে এই ছবিটার ক্ষেত্রে আমরা যখন কনসিডার করব আপার হিঞ্জ বলতে যেটা আছে সেটা এই জায়গাটাতে আমার মানে ধর এটা একটা মানে নরমাল লাইন হিসেবে যদি কনসিডার করি, একটা থাকে ফিক্সড আরেকটা আপনার মুভেবল। সো যেটা মুভ করে সেটা কি হবে, আস্তে আস্তে হচ্ছে বন্ধ হয়ে আসবে। আর ওইটা বন্ধ হলে কি হয়, আমার এখানে তো মার্কারি ছিল, রাইট, মার্কারি টিউব বলি এটাকে আমরা। তো মার্কারিটা যেটা আছে এটা তো আপনার এরকম ফ্লোটিং অবস্থায় ছিল, এটা পুরোটা ক্লোজ হয়ে গেল। তাহলে যদি এই কন্ডিশনে চলে আসে তাহলে কি হবে, শর্ট হয়ে যাবে না? এই কনসেপ্টগুলো একটু বুঝতে হবে। अब मार्करी कंडक्टिंग है, तो मार्करी क्या करेगा, ये जो करंट है इसे इस टर्मिनल के साथ शॉर्ट कर देगा। ये दोनों टर्मिनल के साथ मार्करी क्या करेगा, शॉर्ट कर देगा। जैसे कि दोनों टर्मिनल को मार्करी शॉर्ट कर देगा, इस टर्मिनल से इस टर्मिनल में एक करंट फ्लो होगा। अब जैसे ही करंट फ्लो होगा ना, अलार्म सर्किट बच जाएगा। इस ये होने पर अलार्म सर्किट बच जाएगा, ठीक है। বুঝে গেল? তাহলে আমাদের উপরেরটার সাথে কেন অ্যালার্ম সার্কিট থাকে, কারণ হচ্ছে প্রথমে যখন ওই গ্যাস স্টেটাকে ফিল করলো বা উপর থেকে একটা প্রেসার এসে সুইচটা আমার অফ হয়ে গেল, তখন কি হয়, এই যে মার্কারি যেটা ছিল এটা থাকার কারণে এটা পুরো শর্ট হয়ে যায়। আর শর্ট হলে কি হবে, দুইটার মধ্যে আমার কারেন্ট, দুইটার একটা কারেন্ট পাস করছে। আর যখন এই কারেন্টটা ফ্লো হবে তখনই অ্যালার্ম সার্কিট যেটা আছে এটা আপনার একটা অ্যালার্মটা স্টার্ট করবে। धीरे धीरे क्या होगा, आपका जो टेम्परेचर है वो इंक्रीज होता जाएगा। ऑयल का जो टेम्परेचर है वो इंक्रीज होता जाएगा। और हमें पता है अगर टेम्परेचर इंक्रीज होगा तो डेंसिटी क्या होगा, घट जाएगा ऑयल का।
तो क्या होगा, वॉल्यूम आपका बढ़ जाएगा। जैसे ही वॉल्यूम बढ़ेगा, यहाँ पर जो अभी गैस आ रहा था फिलहाल, उसके बाद कुछ देर बाद इससे ऑयल भी आना स्टार्ट हो जाएगा, ठीक है। अब ऑयल आकर सीधा स्ट्राइक करेगा इस जो प्लेट है, इस प्लेट पे ऑयल सीधा स्ट्राइक करेगा। जैसे ही ऑयल इस पर स्ट्राइक करेगा, ये जो प्लेट है, ये प्लेट এবার বলেন যখন অয়েল স্ট্রাইক করে এটা আস্তে আস্তে যে চেঞ্জ হয়ে গেল, এবারও তো উপরে যে এরকম টাইপ দেখেছিলেন এখানে সেম হয়েছে তাই না? মার্কারি যেটা আছে ওটা আবার হচ্ছে আপনার কোন কন্ডিশনে গেছে, শর্ট হয়ে গেছে की तरफ होना चालू होगा, ठीक है। अब जैसे ही ऊपर की तरफ होना चालू होगा तो क्या करेगा, ये जो उसके अंदर ये जो ट्यूब है, इस ट्यूब के अंदर मार्कर रहता है। अब ये मार्कर क्या करेगा, ये जो दोनों टर्मिनल है, इस टर्मिनल को शॉर्ट कर देगा। जैसे ही शॉर्ट कर देगा तो क्या होगा, ये क्या होगा, मतलब एक रिले की तरफ मान लो, ठीक है। जैसे ही शॉर्ट करेगा, रिले को पता चल जाएगा, रिले क्या करेगा, सर्किट ब्रेकर को ट्रिप कर देगा और आपका ट्रांसफार्मर बंद हो जाएगा। तो বুঝে গেল? তাহলে আপনার রিলে কি করবে, যখনই মানে সার্কিট ব্রেকারকে এটা ইনফর্ম করে, সার্কিট ব্রেকার কি করে ট্রিপ করা শুরু করে, ট্রিপ করলে কি হবে, ট্রান্সফরমারটা বন্ধ হয়ে যাবে। সো আমাদের এটা হচ্ছে আমরা ফোকাস রেটে যেটা আছে এটাকে বলতে পারি যে ট্রান্সফরমার প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে আমরা ইউজ করে থাকি। কখন ইউজ করা হয়, যদি এটা অয়েল ইমার্সড হয় আর হচ্ছে আপনার রেটিং কত, মানে মোর দেন 500 কেভিএ। তাহলে এখন আশা করি সবাই এই স্ট্রাকচারটা কেন হচ্ছে আমরা আপার মার্কারি সুইচটা অ্যালার্ম সার্কিটের সাথে কানেক্টেড থাকে, লোয়ার মার্কারি সুইচ ট্রিপিং সার্কিটের সাথে কানেক্টেড থাকে, বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে কি হয়, গ্যাস আসা স্টার্ট করে, রাইট? গ্যাস এসে আমার ওই যে ইয়াটা আছে উপরের সাইডে যেটা আছে অ্যালার্ম সার্কিটের এখানে কাজটা হয়। আর যখন অয়েল এন্টার করে, অয়েল এন্টার করার পরে কি হয়, লোয়ার সাইড যেটা আছে লোয়ার সাইডে কাজ স্টার্ট করে। আর যখনই এখানে যেহেতু মার্কারি আছে, মার্কারিটা গুড কন্ডাক্টর, সো এখানে যখন মানে আপনার শর্ট হয়ে যাচ্ছে, শর্ট হওয়ার পরে একদম লাস্টে কি করে ট্রিপিং সার্কিটটা ফাংশন করে, ঠিক আছে, বা সার্কিট ব্রেকারকে জিনিসটা না। कुछ रिले ऐसे ही काम करता है, वो कुछ रिले के अंदर यही होता है, यही इसी की वजह से आपका ट्रांसफार्मर प्रोटेक्ट करना है। तो এবার একবার করে দেখেন, এখন আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন সবাই। Focus relay is one of the most important parts of oil immersed transformer rated over 500 kVA. It is an oil and gas actuated relay that is used to sense fault occurring in the parts immersed in the oil. এবার বুঝে গেল? আচ্ছা, short circuit occurring under transformer, oil generate enough heat to decompose the oil into hydrogen, carbon monoxide, methane, etc. These gases gradually move towards conservator tank through the connecting pipe. এখন বুঝতে পেরেছেন কেন মানে গ্যাসগুলো হচ্ছে গ্র্যাজুয়ালি উপরের দিকে যায়? বাই Focus relay, which is mounted on the pipe connecting the conservator tank and the main tank, sense this gas and activates the trip and alarm circuit. So যখন এই গ্যাসটা এন্টার করছে তখন আমার কোন জায়গাটাতে ট্রিপ and alarm circuit যেটা আছে ওইখানে। আর the trip circuit open the circuit breaker supplying current to the primary winding and interrupts the current flow. এটা হচ্ছে একদম লাস্ট লাইনটা হলো আপনাদের ওই যে শেষের দিকে যে ভিডিওটুকু দেখালো ওইটা অ্যানিমেশন। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমি আপনাদেরকে এই কারণেই দেখিয়েছি, যদিও বা আমরা ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের কোনো অ্যানিমেটেড ভিডিও দেখালে ইংলিশের গুলো দেখাই, বাট স্টিল ওখানে হচ্ছে আপনার অনেক কিছু একটু গ্যাপ আছে। এখন আমার কাছে যেটা মনে হয়েছে এই জায়গাটা কনসেপ্টটা আসলে ক্লিয়ারলি বোঝা যায় না, জাস্ট এক লাইনে বাকাস ফিড এজ এ প্রোডাক্টিভ ডিভাইস যদি আমি বলে দিই অর ইটস 500 kVA রেটিং, এগুলো বললে আসলে আপনার এই বেসিকটাকে অতটা ক্লিয়ারলি বোঝার কথা না। তো এখানে হচ্ছে আমাদের মেইনলি তিনটা ডায়াগ্রাম ইম্পর্টেন্ট, ডায়াগ্রাম তিনটা না, এটা একটা ডায়াগ্রামে এখানে ভাগ করে দেওয়া আছে। ভাগে হচ্ছে প্রথমে এই পার্টটুকু আপার মার্কারি সুইচ নিয়ে, আর সেকেন্ড যে হাফটা আছে এখানে হচ্ছে লোয়ার মার্কারি সুইচ ইজ কানেক্টেড টু দ্য ট্রিপ সার্কিট, ট্রিপিং সার্কিট, এই পার্টটা বোঝানো। আর এই দুইটার কম্বাইনিং মূলত হচ্ছে আপনার এটা। সো যদি এক্সামে আপনাকে বাকাস রিলে সম্পর্কে লিখতে বলা হয়, আপনি একটা ছবি আঁকলেই এনাফ, কারণ এত আঁকতে গেলে টাইম পাবেন না। বাট মেইন পয়েন্ট যেগুলো আছে, মেইন পয়েন্টগুলো অবশ্যই আপনাদেরকে লিখতে হবে। যারা আজকে ক্লাসটা মিস করলো, আজকে কিন্তু বৃষ্টি ছিল না, আসতে পারতে এদিকে, তাদের বেশ লস হতো। কেন লস হলো আমি একটু বলি। বলতে গেলে ট্রান্সফরমারের হচ্ছে আমাদের মেইন যে বেসিকগুলো অনেক কিছুই আজকে ক্লাসে আপনাদেরকে দেখাই দিতে হবে। এমন না যে আমি ইচ্ছা করে দেখাচ্ছি, যে আসে না দেখাইতে, ব্যাপারটা
ব্যাপারটা এরকম না, আজকে যদি আমি না দেখে আপনাদের পরে পড়বেন কবে, ঠিক না? পরীক্ষা তো চলে আসতেছে। বেশি কি কঠিন লাগছে? না ম্যাম এই ট্রান্সফরমারের যে আপনার প্রত্যেকটা পার্ট আছে সব পার্টের কি মানে চিত্র ড্র করা লাগবে? আচ্ছা, এটা ডিপেন্ডস। যদি মনে করেন আপনার, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি, চিত্রের কথা যখন আসছে বাতাস রিলেটেড কাইন্ডলি কেউ এই ছবিটা আঁকবেন না, ঠিক আছে? এটা জাস্ট আপনাদের ওই মেইন পার্টস এর সাথে রিলেট করার জন্য দেখানো হয়েছে। পরীক্ষায় যদি আসে আমি ওয়ার্ড ফাইলটা আপলোড করে দেব, ওইখানে যে ছবিটা আছে ওইটা ড্র করবেন। আর ওনার যে কোয়েশ্চেনটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা, যে আমরা প্রত্যেকটার সাথেই ছবি আঁকবো কিনা। সো আপনাদের প্রত্যেকটা ধরে ধরে ছবি শিখে রাখতে হবে, কিন্তু এখন ধরেন আমি আপনাকে 5 মার্কসের বা 6 মার্কসের জন্য যদি সব পার্টস লিখতে বলি, সবগুলোর তো ছবি আঁকা আপনার পক্ষে সম্ভব না, তাই না? তখন হচ্ছে একটা দুইটাতে আপনি ড্র করে দিবেন। যেমন হলো একটু ডিফিকাল্ট যেগুলো মানে ইম্পর্টেন্ট পার্টস, ফর এক্সাম্পল বাতাস রিলেটেড আপনি ড্র করতে পারেন, কনজারভেটর ট্যাঙ্কটা চাইলে দেখাইতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আবার উইন্ডিং এর যে পার্টটা আছে, কোর এন্ড উইন্ডিং মিলানো, ওইটা আপনি একটু এঁকে নিতে পারেন। এরকম 2-3টা বেশি আঁকবেন, সবগুলোতে ছবি আঁকতে গেলে সময় পাবেন না। আর স্পেসিফিক পার্টস এর নাম ধরে যদি আমি বলতে এক্সপ্লেইন করতে, সো এটা ম্যান্ডেটরি হয়ে যাবে ছবি আঁকাটা। আরেকটা কথা হচ্ছে আপনারা ছবি তো আঁকবেন, সাথে এই যে লেভেলিং গুলো, যে আমার এটা লো ভোল্টেজ ইনসুলেশন, লো ভোল্টেজ ওয়েন্ডিং, হাই ভোল্টেজ ইনসুলেশন, হাই ভোল্টেজ ওয়েন্ডিং, এই পার্টগুলো যদি একটু লেখা থাকে, ঠিক আছে? আর যদি কোনো কারেন্টের ডিরেকশন দেখান, কারেন্টের ডিরেকশন, ম্যাগনেটিক ফ্লাক্সের ডিরেকশন, এই জায়গাগুলো যাতে ভুল না হয়, তাহলে কিন্তু নাম্বার পাবেন না। এই কোর্সে হচ্ছে আপনার আচ্ছা না সিনেমা না, এটা কোর্স শেষের দিন বলবো। না না, মার্ক আমার হাতে না, মার্ক আমার হাতে থাকলে তো কোনো কোর্সেরই আসলে কোনো ফ্যাকাল্টির হাতেই মার্কস নাই, এটা আপনার ট্রাস্ট পয়েন্ট নামে যায় না। যদি লেখেন তাহলে আমরা নাম্বার অবশ্যই দিব, মানে বলতে গেলে নাম্বার দিতে আমরা বাধ্য, আর যদি না লেখেন সেক্ষেত্রে তো আর মার্কিং করা যায় না। আমি দেখি কিন্তু তাই বলে এমন না যে আপনি আপনাকে আমার দেখতে ইচ্ছা করে না, আমি নাম্বার দিলাম না, আপনি আমার ফেভারিট স্টুডেন্ট নাম্বার দিলাম, এইভাবে আসলে কেউ গ্রেড করে না। গ্রেড করা হয় হচ্ছে কারণ আপনাদের কিন্তু নিজেদের নামও লেখা থাকে না, ঠিক না? শুধু হচ্ছে আইডিটা লিখে আপনারা, সো আইডি ওয়াইজ তো আর আমরা জানি না কোনটা কার খাতা, ওই জন্য ওভাবে মার্কিং অ্যাটলিস্ট আমি কখনো করতে। কালকে তো এক্সেল ক্লাসটা হবে ইনশাআল্লাহ। আমাদের মিডের সিলেবাস কি এই পর্যন্ত এখনো আছে? Hi, and welcome back to my YouTube আচ্ছা, channel. এটা একটু লং ভিডিও, ঠিক আছে? এর কিছু কিছু পার্ট অনেক ইম্পর্টেন্ট আছে, আর এতক্ষণ আমরা যা যা করলাম বলতে গেলে সবকিছুই এখানে সুন্দর একটি অ্যানিমেশন আকারে দেখতে পাবেন। তো অনেক কথাবার্তা শুনে তো ব্রেন একটু রেস্ট দরকার, রেস্টের জন্য মূলত এই ভিডিওটা দেখানো। এখান থেকে কিছু নোট করতে হবে না, শুধু জাস্ট একটু দেখে যান। Talk about electric transformer. ওগুলোরই A সামারি। transformer is an electric apparatus designed to convert alternating currents from one voltage level to another. It can be designed to step up or step বলে রাখি এটা হচ্ছে একদম শুরুর ক্লাস থেকে আপনাদের ওই যে নাম্বার অফ টার্মস সম্পর্কে আমি কোয়েশ্চেন করেছিলাম না, যে হচ্ছে এনপিএনএস এর সাথে ভিপিবিএস এর কোন ধরনের সম্পর্ক, স্টেপ আপ হলে কি হবে, ডাউন হলে কি হয়, এই প্রত্যেকটা কোয়েশ্চেন আনসার এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? সো এখানে এক্সট্রা ভাবে নোট করার কিছু নাই, বলতে গেলে শুরুর ক্লাস থেকে এই ক্লাসে আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে করেছি ওগুলোর অ্যানসারটা এখানে আছে। voltages and works on the magnetic induction principle. The intention of this video is to try to explain the working principle and basic construction of a three-phase electric transformer, starting with the very heart of each transformer, the transformer core. As we say, the transformer core is the heart of any transformer. The material used for the construction of three-phase transformer core is silicon steel, which has high permeability. The core of the three-phase transformer is usually made up of 3 limbs in the same plane and 2 yokes, which are vertical parts of the core. আচ্ছা, আমার যে স্লাইডগুলো আছে ওই স্লাইডে অনেক সময় আপনারা লিম্বস, ইয়োকস এই টার্মগুলো পেতে পারেন, ঠিক আছে? সো লিম্বস বলে কোনগুলোকে? ভার্টিক্যালি যেগুলো আছে, আর হরিজন্টালি যেগুলো
আছে হরিজন্টাল এগুলোকে আমরা বলি হচ্ছে yokes. So limbs are the vertical sections of the magnetic core. Our limbs, they hold the winding in place, and in case of yoke provides support and path for flow of magnetic flux produced by the winding. So যে আমরা এই সব জায়গাগুলো থেকে যে ম্যাগনেটিক ফ্লাক্স প্রডিউস হওয়া দেখেছিলাম না, তাহলে আপনারা এই ইয়োকস আর লিম্বস এই টার্মটাকে হচ্ছে একটু লিখে রাখতে পারেন। লিম্বস হচ্ছে আমাদের ভার্টিক্যাল সেকশনগুলো, দেখেন মার্ক করা আছে, ভার্টিক্যাল সেকশনসগুলোকে আমরা বলি লিম্ব, আর এই যে দুইটা সেকশন আছে এই দুইটাকে আমরা বলি হচ্ছে ইয়োক। Transformer core is designed to provide a path for the magnetic flux to flow around, which is necessary for the induction of the voltage between two windings. এটা অনেকে আপনাদের এই যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে দেখেছিলেন না, দুইটা কারেন্ট যদি আলাদা আলাদা ফ্লো করে, দুইটা বা তিনটা I1 I2 টোটাল সামেশন I হয়ে চলে যায়, অনেকটা ওর সাথে আপনারা জাস্ট রিলেট করতে পারেন যে ম্যাগনেটিক ফ্লাক্সটা হচ্ছে এদিকে 5/2 থাকে, এদিকে 5/2 থাকে, মাঝে যখন একসাথে কম্বাইন হচ্ছে তখন কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিমাণ থাকে হলো 5। For the induction of the voltage between two windings. The core of the transformer is made of thin insulated steel laminations. These steel laminations are stacked together, and then these stack laminations form limbs and yokes of the transformer core. Reducing the amount of energy losses due to any current is the reason why transformer core is made of thin steel laminations. সো এই যে এডি কারেন্ট লস যেটা আছে ওইটাকে আমাদের কমানোর জন্য এই যে তিন যে পার্টগুলো আছে তিন পার্ট ইউজ করা, নাহলে আমরা চাইলে কিন্তু এটা একবারে মোটাও একটা নিয়ে নিতে পারতাম, পারতাম না, কিন্তু সেক্ষেত্রে হ্যাঁ এই পোর্টগুলো কি ছোট বড় থাকে? না না, এই চিকন করা থাকে আর এই শেপ করে কাট করা থাকে এই কারণে যাতে আপনার এডি কারেন্ট লসটা কম হয়। আর যদি আপনার একসাথে করে এটা একত্রিত করা থাকতো সেক্ষেত্রে হচ্ছে ওর মধ্যে লসটা অনেক বেশি হতো। So, what is the role of the transformer core? The role of the transformer core can be seen through the basic working principle of the transformer. The basic working principle of the transformer is electromagnetic induction. According to electromagnetic induction, some variable magnetic flux acting on coil loop will induce in this coil electromotive force. আচ্ছা, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর ইলেকট্রোমোটিভ ফোর্স যেটা ওইটার জন্য কিন্তু আপনাদেরকে আমি একটা যে ইজি করে রেখেছিলাম, খেয়াল আছে সবার? এটা তো দেখা হলো না। Therefore, we have whether we get when alternating current passes through this coil, it generates magnetic field. This magnetic field will fluctuate like alternating current fluctuates. This magnetic flux can be easily linked to secondary winding with help of transformer core. Fluctuating magnetic field of primary winding will induce an electromotive force in secondary winding due to the electromagnetic induction. Windings are made up of turns which are connected in series. Due to such construction, total induced EMF of winding are sum of the individual EMFs induced in each turn. Because the same magnetic flux passes through the primary and secondary winding, the EMF per turn for both primary and secondary winding will be the same. Of course, this relation is applied for ideal transformer. Value of induced EMF per turn is given by equation like shown. If the number of turn এই ইকুয়েশনটার প্রুফ দেখিয়েছিলাম, সবার মনে আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো মতো প্র্যাকটিস করবেন। primary and secondary windings are N1 and N2 respectively, then induced EMF in primary and secondary windings are given by these equations. From the equation for induced EMF of আচ্ছা বলেন তো এই দুইটা ইকুয়েশনের মধ্যে পার্থক্য কোথায়? একটা দেওয়া আছে 4.44 F5 আর একটা হলো 4.44 F N1 5M আর একটা F N2 5M। সো আমার হচ্ছে প্রথম ইকুয়েশনটা আর পরের ইকুয়েশনটার মধ্যে ডিফারেন্স কোথায়? প্রাইমারি উইন্ডিং সেকেন্ডারি উইন্ডিং এটা বলা লাগলো, এটা তো আমি দেখতেই পাচ্ছি। আর কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছি?
এই তিনটাকে আমার একই সমীকরণ। এখানে তো ট্রান্স নাম্বার দেওয়া এখানে তো n1 n2 মান দেওয়া আছে বা বের করতে হবে। প্রথমটা যেটা ওইটা ইএমএফ পার টার্ন বলা ছিল। পার টার্ন মানে কি n এর ভ্যালু 1 রাইট, তাহলে এই n টা এখানে নাই। আর যখন আমি প্রাইমারি সেকেন্ডারি ক্ষেত্রে কনসিডার করছি, প্রাইমারি ওয়েন্ডিংটাকে n1 সেকেন্ডারিটাকে n2 দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, বাট বেসিক্যালি ইকুয়েশন কিন্তু এই একটাই। মেইন ইকুয়েশন হচ্ছে 4.44 f n 5m। সো যারা ম্যাথ করার সময় একটু কনফিউজড হয়ে যান তারা জিনিসটা মাথায় রাখেন যে আমার সবকিছু হচ্ছে মাল্টিপ্লাইড ফরম্যাটে প্রথমে থাকে। ইএমএফ ক্যালকুলেশনের সময় 4.44 এর সাথে ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ টার্নস প্লাস এগুলো সব গুণ আকারে আছে। যদি আমরা পার টার্নের ক্ষেত্রে আমরা কনসিডার করি দ্যাট মিন্স n is equal to 1, এটা লিখতে হয় না। আর প্রাইমারি সেকেন্ডারিতে যখন আমরা ক্যালকুলেশন করি, যেহেতু নাম্বার অফ টার্নস আমরা জানি না, ওই জন্য n1 n2 দ্বারা ডিফাইন করা থাকে। We add secondary windings, we get next relation like shown. This relation is called the EMF equation of transformer. We can replace the right side of this equation with constant K. Constant K represents voltage transformation ratio K. আচ্ছা, এখন আসছি ওই যে আমরা একটা ইকুয়েশন দেখি না V1 বাই V2 সমান N1 বাই N2 is equal to A, ওই ইকুয়েশনটা মূলত আসে হচ্ছে এই দুইটার রেশিও থেকে। যদি আপনি রেশিও করেন তাহলে লেফট সাইডে কি থাকবে E1 ডিভাইডেড বাই E2, আর রাইট সাইডে হচ্ছে আপনার 4.44 A 5 সব ক্যান্সেল হয়ে গেলে N1 বাই N2 থাকবে, তাই না? তাহলে ওইখানটাতে আমরা হচ্ছে ওইটাকে আইদার K বা A যে কোনো একটা কনস্ট্যান্ট দ্বারা কি রিপ্লেস করতে পারবো, মানে টোটাল নাম্বার অফ টার্নস দুইটা যেটা আছে ওর রেশিও আর ভোল্টেজের রেশিওটা। You can see transformation ratio K determines whether the transformer step up or step down voltage level. If number of turns of secondary windings N2 are greater than the number of turns of primary windings N1, then transformation ratio K is larger than 1. As you can see in relation, therefore we have a step-up transformer. If the number এই কোশ্চেনটা আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টের জন্য দিয়েছিলাম, তাহলে এখানে আমার নাম্বার অফ সেকেন্ডারি ওয়েন্ডিংস যদি নাম্বার অফ প্রাইমারি ওয়েন্ডিংস এর তুলনায় বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, K এর মানটা 1 এর থেকে বড় হবে। আর K এর মান 1 এর থেকে বড় হলে ওটাকে আমরা কি বলবো, স্টেপ আপ ট্রান্সফরমার। আর ঠিক যদি এর অপোজিট হয় যে n2 এর থেকে n1 বড়, তখন K is less than 1 হয়ে যাবে, তখন এটা হবে আমার স্টেপ ডাউন ট্রান্সফরমার। ম্যাম এই যে K দ্বারা কি এখানে কোনো ধ্রুবকের মানটা বোঝাচ্ছে যে 4.4 না না না, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনাকে প্রথম যে ইকুয়েশনটা লিখছে ওইটা হচ্ছে এই n1 দিয়ে ডিভাইড করে, তাহলে যখন আমার E1 ডিভাইডেড বাই n1 যদি আমি করি তাহলে থাকে হচ্ছে 4.44 f 5m, রাইট? একই ভাবে আমি যদি E2 ডিভাইডেড বাই n2 করি তাহলে থাকবে হচ্ছে 4.44 f 5m। সো এবার যদি মনে করেন এই দুইটাকে আমি ডিভাইড করে দেই, লেটস কনসিডার E1 n1 ডিভাইডেড বাই E2 বাই n2 করি, তাহলে আমার নিউমেরেটর ডিনোমিনেটর কি বোথ ক্যান্সেল হয়ে যাচ্ছে না? 4.44 f5 এই সবটা কি ক্যান্সেল না? তো একে যখন আমরা উল্টাই দিব, অর্থাৎ E1 n1 মাল্টিপ্লাইড বাই এটা উপরে চলে গেলে n2 নিচে আসবে, E2 টা এখানে আসবে। সো এইটা যেহেতু পুরোটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা জাস্ট একটা কনস্ট্যান্ট দ্বারা আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। একে সাজাইলে এরকম ভাবে লেখা যায় যে E1 ডিভাইডেড বাই E2 ইজ ইকুয়াল টু, আপনি যদি ওকে ওইদিকে দিয়ে দেন, n1 ডিভাইডেড বাই n2 সমান k। k টাকে ওই যে আমি a দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম। ম্যাম আপনি একটা কোশ্চেন দিয়েছিলেন না যে স্টেপ আপ আর স্টেপ ডাউন নিয়ে, ম্যাম ওটা কি আপনার এটা দেখাইতে হবে যে এটা মানে এটা দেখা তখন এই যে এগুলো আপনার এই ইকুয়েশন লিখে এই ক্যালকুলেশনটুকু দেখাবেন, দেখায় জাস্ট এই কন্ডিশনটা দিতে হবে যে n2 is greater than n1, for example k is greater than 1, in that case step up transformer, আর just opposite condition হলে step down transformer। Clear? of the secondary windings N2 are smaller than the number of turns of the primary windings N1, then transformation ratio K is smaller than 1. As you can see in relation, therefore we have a step-down transformer. The power, energy flowing per unit time, associated with both coils is given by this relation, and this quantity is the same in either coil. So if the voltage goes up, current comes down, energy is conserved.
3 single-phase transformers we can replace with 1 3-phase transformer, but with slightly different configuration. First winding near core is primary winding, and this winding sits concentrically around the limb. In case the step-down transformer primary winding is high voltage winding. In most cases, insulation between primary high voltage winding and magnetic core is some kind of oil-impregnated solid press board. The main function of this insulation is to prevent physical contact between the core and windings and to prevent mechanical stress developed in winding, which has crushing force on core material. As we have already learned from single-phase transformers, alternating current through the primary winding of each phase produces a continually changing alternating magnetic field that surrounds the winding. This magnetic field is linked with a secondary winding by a magnetic flux which flows through transformer core. This magnetic flux will induce in secondary windings electromotive force, EMF, due to electromagnetic induction. Secondary winding sits concentrically around primary winding. Also, we must mention that there is insulation, oil-impregnated solid press board, between primary windings and secondary windings. Insulation is needed to prevent physical contact between the windings and short-circuit fault. It's good to know that disc-type windings are primarily used for high-capacity transformers, like this one. Disc-type windings are made of concentric discs connected in series using inner and outer crossovers. Primary windings, in this case high-voltage windings, are connected in a delta configuration. The delta configuration has the 3 phases connected. এই হোয়াইটের যে কনফিগারেশন এখন আপনাদের দেখানো হয় না, সো এই পার্টগুলো আপাতত যাচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, প্রাইমারি উইন্ডিং যেটা ওটা কি পজিটিভ আর সেকেন্ডারি উইন্ডিং যেটা ওটা নেগেটিভ, এরকম কিছু আছে তো? যে কোনো একটাতে কানেকশন দেওয়া যায় না। ওইখানে হচ্ছে আপনার একটু অনলোড টেস্ট যখন করা লাগে ওই সবগুলোতে আবার একটু চিন্তা ভাবনা করে আপনার দিতে হবে যে কোথায় আপনি কানেকশন দিবেন, প্রাইমারি সাইডে কানেক্ট করবেন নাকি সেকেন্ডারি সাইডে কানেক্ট করবেন। ওগুলো হচ্ছে যে আমরা যখন লোডের এগুলো দিব, নো লোড টেস্ট, অনলোড টেস্ট, তখন আপনার সব কনসিডার করতে হবে। নো লোড অনলোড মনে হয় ফাইনালে পড়া লাগবে। আর লস হচ্ছে এই 3 টাইপের লস আছে, টোটাল কপার লসটা, আরেকটা হিস্টেরেসিস লস, এডি কারেন্ট লস। তো আপনারা আপাতত ইকুয়েশনগুলোকে জাস্ট একটু নোট করে রাখেন। হিস্টেরেসিস লসের জন্য আপনার ইকুয়েশনটা হচ্ছে WH, এর সাবস্ক্রিপ্টে H ইন্ডিকেট করে হিস্টেরেসিস লসটাকে, এটা মাল্টিপ্লাইড বাই V 1.6 ম্যাক্সিমাম ইনটু ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাইড বাই V। কি I1 স্কয়ার? হ্যাঁ, I1 স্কয়ার। আর এটা তো আমাদের কারেন্ট না। কারেক্ট। কপার লসটা এখনই লিখতে হবে না, শুধু হচ্ছে হিস্টেরেসিস লস আর এডি কারেন্ট লস, এই দুটো ইকুয়েশন নোট করেন। কারণ অনেক সময় ম্যাথমেটিক্যাল প্রবলেমের একটা পোর্শন হিসেবে আপনারা এই লসটা ক্যালকুলেট করতে দিতে পারি। তো আপাতত হচ্ছে এগুলোকে একটু লিখে রাখেন যে হিস্টেরেসিস লসের জন্য আমরা এটা multiplied by p to the power 1/6 maximum into frequency multiplied by voltage. ওই যে লাস্টে যেটা ম্যাডাম এডি কারেন্ট লস, ওটা হচ্ছে 2x, ওটা হচ্ছে ও f এর উপরে 2x + t স্কয়ার। কোথায়? ম্যাম ওই যে এডি কারেন্ট লস যেটা হচ্ছে p b স্কয়ার ম্যাক্সিমাম x f into f 2x স্কয়ার না, f স্কয়ার into t স্কয়ার। ওখানে ফাঁকে ও আছে এই এক্সাইন তো এগুলো নিচে ছিল না। ঠিক।
এরপরে আরো ক্লাস আছে ইতিহাস ইংলিশ শেষ কয়টায় যায়? 5টা। ম্যাম আমাদের তো পড়ালেখা অনেক হিউজ, মানে এতগুলো কোশ্চেন, আপনি যদি স্পেসিফিক ভাবে কিছু কিছু প্রশ্ন যদি একটু আলোচনা করতেন যে এই চ্যাপ্টার থেকে মোটামুটি এতগুলো করলে মানে আমাদের পুরো চ্যাপ্টারটা একটু ক্লোজ হয়ে যায় পরীক্ষার জন্য। হ্যাঁ আমি করবো, কালকে ইনশাল্লাহ ডিসকাস করবো। কালকে যে এক্সট্রা ক্লাস দিয়েছি না 3:30 থেকে, এই লস দিয়ে যে ম্যাথগুলো আছে ওইটা যদি আমি পারি মিড টার্মে ইনক্লুড করবো, আর যদি পসিবল না হয় তাহলে হচ্ছে এখান থেকে ফাইনালে চলে যাবে। ঠিক আছে, তো আপনাদের হচ্ছে মিডের টপিক আমি যতটা পারছি ক্লোজ করে আনার ট্রাই করেছি, আরো কয়েকটা ছোট ছোট কিছু বাকি আছে, এটা আমি ইনশাল্লাহ কালকে পরশু মিলে শেষ করে ফেলবো। তো বৃহস্পতিবার দিন আপনাদেরকে আমি 3:30 থেকে আরেকটা এক্সট্রা ক্লাস দিয়েছিলাম, রাইট? তো থার্সডের যে এক্সট্রা ক্লাসটা ওইটা মোস্ট প্রবাবলি নেওয়া পসিবল হবে না, কিন্তু রেগুলার ক্লাস যেটা ওইটা হবে। রেগুলার ক্লাস তো সকাল 10টায়, ওই ক্লাস কোনোভাবেই মনে হয় ক্যান্সেল হবে না, ইনশাল্লাহ আমি ক্লাস নিব। কিন্তু 3:30টার যে ক্লাসটা ওইটাতে হচ্ছে যেহেতু আপনাদের ডিপার্টমেন্টালি আমাদের প্রোগ্রামটা, সুতরাং ওখানে আর ক্লাস নেওয়াটা সম্ভব হবে না। ঠিক আছে, হ্যাঁ বলো। বৃহস্পতিবার